শেখ হাসিনার ঘোষণা সুস্পষ্ট, বিএনপি সরকার আওয়ামী লীগকে ঠেকাতে পারবে না, শেখ হাসিনার দেশে ফেরা ঠেকাতে পারবে না। শেখ হাসিনা দেশে ফিরবেন, গণতন্ত্র পুনরুদ্ধার করে ফিরবেন এবং মাথা উঁচু করে ফিরবেন, জনগণের ভালোবাসায়, জনগণের সমর্থনে ফিরবেন। শেখ হাসিনা খুব শিগগিরই দেশে ফিরবেন, মামলা মাথায় নিয়ে, ফাঁসির রায় মাথায় নিয়েই দেশে ফিরবেন এবং 6 মাসের মধ্যে দেশে ফিরবেন। এই ঘোষণা মে মাসের মাঝামাঝি তিনি দিয়ে দেওয়ার পরেই এমন অবস্থা দাঁড়িয়েছে বাংলাদেশের রাজনীতিতে যে শেখ হাসিনার দেশে ফেরা, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের নিষেধাজ্ঞা তুলে নেওয়া কিংবা আওয়ামী লীগ ছাত্রলীগ এত বাধা নিষেধ হামলা মামলার মুখে কি করে এমন ভাবে সারা দেশ জুড়ে মিছিলের পর মিছিল, কর্মসূচির পর কর্মসূচি দিয়ে যেতে পারছে, এসব নিয়ে আলাপ ছাড়া বাংলাদেশের মূলধারার সংবাদ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, এমনকি চায়ের আড্ডায় আসলে আর কোনো রাজনৈতিক আলোচনায় প্রাসঙ্গিকতা পাচ্ছে না। এমনকি যেই পক্ষটি আওয়ামী লীগ এই বাংলাদেশে আর জীবনে রাজনীতিতে ফিরতে পারবেন না, শেখ হাসিনার পক্ষে বাংলাদেশে ফেরা অসম্ভব, এই তত্ত্বে বিশ্বাস করেন, তারাও দিস্তা দিস্তা কাগজ খরচ করে ফেলছেন লিখতে লিখতে আর যুক্তি সাজাতে সাজাতে যে কেন আওয়ামী লীগ আর শেখ হাসিনার পক্ষে বাংলাদেশে এই মুহূর্তে বা কখনোই ফেরা সম্ভব হবে না। এ অবস্থায় শেখ হাসিনার নতুন ঘোষণা এসেছে এবং শেখ হাসিনা পশ্চিমবঙ্গের অত্যন্ত জনপ্রিয় পত্রিকা এই সময়ে এক দীর্ঘ একান্ত সাক্ষাৎকার দিয়েছেন নয়াদিল্লি থেকে এবং সেই সাক্ষাৎকারে তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। আজকে সেই সাক্ষাৎকারের প্রথম পর্ব প্রকাশিত হয়েছে। খুব স্বাভাবিকভাবেই সেই সাক্ষাৎকারটি প্রকাশের পর বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতেও সেটি আবার পুনঃপ্রকাশিত হওয়া শুরু হয়েছে। শেখ হাসিনা নতুন ঘোষণা দিয়েছেন যে তিনি শিগগিরই বাংলাদেশে ফিরবেন, তাকে ফিরতে হবে, কারণ বাংলাদেশের মানুষকে দুঃখ দুর্দশার থেকে উদ্ধারের দায়িত্ব তার, এই দেশ উদ্ধার করে দেশ পুনর্গঠনের দায়িত্ব তার বলে তিনি মনে করেন এবং তিনি এই সময়ে বাংলাদেশের মানুষকে ছেড়ে যেতে পারেন না, তাকে দ্রুত দেশের মানুষের কাছে ফিরে যেতে হবে, গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে, অগণতান্ত্রিক শক্তির হাত থেকে দেশটাকে উদ্ধার করতে হবে। এই সময় এই পুরো সাক্ষাৎকারটির প্রথম পর্বের শিরোনাম করেছে অবসর ভাবনা খারিজ, দুঃসময়ে মানুষের পাশে থাকতে চান হাসিনা। এই সাক্ষাৎকারটির যে শিরোনাম মানবজমিন করেছে তাতে তারাও এই অবসরের বিষয়টিকেই সবচেয়ে গুরুত্ব দিয়েছে, লিখেছে যে অবসরে যাওয়া নাকচ করলেন হাসিনা। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আসার পর রাজনীতি থেকে অবসরের কথা ভেবেছিলেন। এই কথাটা কিন্তু সে সময় নানা কারণেই প্রচারিত হয়েছিল। এখন এই সময়ে বলছে সে ভাবনা খারিজ, দেশের বর্তমান পরিস্থিতিতে সেই চিন্তা সরিয়ে রেখে নিজের দেশের মানুষের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বাংলাদেশেও যে এই যে শেখ হাসিনা অবসরে চলে যাবেন, শেখ হাসিনার পক্ষে আর রাজনীতিতে ফেরা সম্ভব হবে না, শেখ হাসিনার নেতৃত্বে আর ফিরতে পারবে না, শেখ হাসিনা যদি বা ফেরেন তাকে ফাঁসির মঞ্চেই যেতে হবে, আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে আর ফিরতে পারবেন না, এসব তত্ত্ব প্রচারকদের জন্য শেখ হাসিনার এই বার্তা সুস্পষ্ট এবং তাদের উদ্বেগ, উৎকণ্ঠা, আশঙ্কা, আতঙ্ক আরো বাড়িয়ে দেওয়ার মতো। কারণ তার মানে ক্রমাগতভাবে এটা পরিষ্কার হচ্ছে যে আওয়ামী লীগ যে শুধুমাত্র ওই তাদের এক রকমের প্রেসক্রিপশন অনুযায়ী বা তাদের চাওয়া অনুযায়ী রিফাইন্ড হয়ে বা শেখ হাসিনা মুক্ত হয়ে পরিশুদ্ধ হয়ে উঠছে না, সেটাই শুধু নয়, শেখ হাসিনাই আসলে নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনবার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি ফিরবেন, তার জনগণের কাছে ফিরবেন, তার নেতাকর্মীদের কাছে ফিরবেন। হাসিনার এই বিশ্রামে যাওয়ার জল্পনা জোরদার হয়েছিল সজীব ওয়াজেদ জয়ের একটা বক্তব্যের পরেও। এই সময় সে কথাটাও মনে করিয়েছে আল জাজিরায় সাক্ষাৎকার দিয়ে সজীব ওয়াজেদ জয় বলেছিলেন যে মায়ের বয়স হয়েছে, তিনি দেশে ফিরলেও হয়তো দলের বা দেশের নেতৃত্ব
দায়িত্বে রাজনীতিতে আর সক্রিয় থাকবেন না। সেই প্রসঙ্গে যখন এই সময় তাকে প্রশ্ন করেছে, তখন শেখ হাসিনা বলেছেন জয়ের বক্তব্য তার দীর্ঘদিনের ব্যক্তিগত অনুভূতির সঙ্গে সম্পর্কিত, কারণ মানুষ সারা জীবন একই দায়িত্বে থাকে না। আমি বহুবার বলেছি নতুন নেতৃত্ব আসুক, তরুণেরা দায়িত্ব নিক। আওয়ামী লীগের বিগত 2 কাউন্সিলেও আমি নতুন নেতৃত্বের কথা বলেছি। ব্যক্তিগতভাবে আমার আর কিছুই চাওয়ার নেই। তাহলে এই ভাবনার বদল কেন? শেখ হাসিনা স্পষ্ট করে বলেছেন, কারণ বাংলাদেশের পরিস্থিতিটা স্বাভাবিক নয়, গণতন্ত্র আক্রান্ত, আওয়ামী লীগ কার্যক্রম বন্ধ করার আইন করা হয়েছে, আমার নেতাকর্মীরা কারাগারে, অনেকে ঘর ছাড়া, সংখ্যালঘুরা আতঙ্কে রয়েছেন, নিরীহ শিশুরা টিকার অভাবে মারা যাচ্ছে, ধর্ষণ নির্যাতনের শিকার হচ্ছে, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হচ্ছে, রাষ্ট্রকে 1971-এর পর থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এমন একটা সময়ে আমি কিভাবে বলি যে আমি বিশ্রামে যাচ্ছি? মুজিব কন্যা সংযোজন করেছেন। এই সময় শেখ হাসিনাকে মুজিব কন্যা হিসেবে অভিহিত করে বলছেন যে মুজিব কন্যা সংযোজন করেছেন এই উত্তরের সঙ্গে, যে আমি ক্ষমতা চাই না, কিন্তু জনগণের প্রতি আমার দায়িত্ব আমি অস্বীকার করতে পারি না। সে কারণেই এই সাক্ষাৎকারটা পড়ে আমার মনে হয়েছে শেখ হাসিনা যেন দেশ রিক্লেইম করতে, দেশ উদ্ধার করতে, সেই মানুষদের জন্য বাংলাদেশে দ্রুততম সময়ে উপস্থিত হওয়ার প্রস্তুতি গ্রহণ করছেন, দলকে সংগঠিত করে এনেছেন। এই আত্মবিশ্বাস দলের নেতা কর্মী সমর্থকদের মধ্যে জড়ো করেছেন, চাঙা করেছেন যে তিনি দেশে ফিরবেন এবং বাংলাদেশটাকে আবারও সেই ধারায় ফিরিয়ে আনা যাবে যে ধারায় টিকার অভাবে হামে শিশু মরবে না, শিশুরা ধর্ষণ নির্যাতনের শিকার হবে না, যেখানে গণতন্ত্রের এই অবস্থা হবে না যে শুধুমাত্র নিজেরা একটা নির্বাচন করে আরেকটা সবচেয়ে পুরনো জনপ্রিয় দলকে রাজনীতির এবং নির্বাচনের বাইরে রেখে গণতন্ত্রের বড় বড় কথা বাংলাদেশে বলা হবে। এবং শেখ হাসিনা সুনির্দিষ্টভাবে বলছেন যে তাকে ফিরতে হবে, কারণ মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হচ্ছে। মানে ওই যে পক্ষটি যারা এতদিন বলেছে যে শেখ হাসিনা, আওয়ামী লীগ তারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে কুক্ষিগত করে রেখেছে, শেখ হাসিনার পতনের পর থেকে এই তারেক রহমান আমল পর্যন্ত এই বিষয়টি বারবার প্রমাণিত হয়েছে যে বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চার জন্য, মুক্তিযুদ্ধের চেতনা লালনের জন্য, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার জন্য আওয়ামী লীগের রাজনীতি ছাড়া আসলে কোনো গতি নাই। আওয়ামী লীগকেই মুক্তিযুদ্ধের ইতিহাস বহন করে চলতে হবে। এবং শেখ হাসিনা তাই বলেছেন যে রাষ্ট্রকে যখন 1971-এর পর থেকে সরিয়ে নেওয়া হচ্ছে, তখন এই দুঃসময়ে তিনি জনগণের প্রতি দায়িত্ব অস্বীকার করতে পারেন না। তাই হাসিনা ঘোষণা দিয়েছেন, শেখ হাসিনা এই সাক্ষাৎকারে সুনির্দিষ্টভাবে ঘোষণা করছেন বাংলাদেশের জনগণের নিরাপত্তা, তাদের উন্নত জীবনমান ও অর্থনৈতিক মুক্তি, গণতন্ত্র ও আইনের শাসন, সকলের সমানাধিকার, আওয়ামী লীগের তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও আগামী দিনের সাফল্য নিশ্চিত করে তারপরেই আমি অবসর নেব। শেখ হাসিনার এই ঘোষণায় সুস্পষ্ট যে বাংলাদেশের মানুষের উন্নত জীবনমান, অর্থনৈতিক মুক্তি, গণতন্ত্র, আইনের শাসন, সকলের সমানাধিকার, এসবের জন্য যে আওয়ামী লীগের রাজনীতিকেও একটা ভবিষ্যৎ নেতৃত্বের হাতে তুলে দেওয়া প্রয়োজন এবং সেই নেতৃত্ব কাদের হাতে তুলে দিতে হবে সে বিষয়েও যে শেখ হাসিনা সুস্পষ্ট ধারণা রাখেন সেটা অত্যন্ত পরিষ্কার। শেখ হাসিনা সুস্পষ্টভাবে বলছেন বাংলাদেশে মানুষের এই অধিকারগুলো নিশ্চিত করার আগে আর আওয়ামী লীগের নেতৃত্ব এবং তার ভবিষ্যৎ সাফল্য নিশ্চিত করার আগে তার পক্ষে অবসরে যাওয়া সম্ভব নয় এবং তার পক্ষে এই দায়িত্ব অস্বীকার করাও সম্ভব নয়। শেখ হাসিনা পরিষ্কারভাবে এটাও অবশ্য বলছেন, যেটা কিন্তু তিনি 2024-এর আগস্টের পর থেকে বারবার বলেছেন, যে নেতৃত্ব
কার হাতে যাবে এই বিষয়টা কোনো ব্যক্তিগত উত্তরাধিকার নয়, মানে শেখ হাসিনার পুত্রকন্যাদের হাতেই এই নেতৃত্ব যেতে হবে সেটা শেখ হাসিনা মনে করেন না। আওয়ামী লীগ কারো পারিবারিক সম্পত্তি নয়, একটা গণতান্ত্রিক দল। কাউন্সিলের মাধ্যমে কর্মীদের মতামতের ভিত্তিতে যোগ্যতা, ত্যাগ, সাহস ও আদর্শিক দৃঢ়তার ভিত্তিতে নেতৃত্ব নির্বাচিত হবে। এখন এই যে অনেকেই ক্রমাগতভাবে ওই আগস্টের পর থেকেই আওয়ামী লীগের নেতৃত্ব বদল করতে হবে, আওয়ামী লীগের নেতৃত্বের বয়স হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, অশক্ত হয়ে গেছেন নেতারা, তরুণদের দিয়ে দল গঠন করতে হবে, এই প্রসঙ্গে এই সময় শেখ হাসিনাকে প্রশ্ন করেছিলেন। শেখ হাসিনা বলেছেন দলীয় পুনর্গঠন ও নেতৃত্বের পুনর্গঠন একটা স্বাভাবিক ও অপরিহার্য প্রক্রিয়া, এবং তিনি বারবার যেটা বলেন যে এটা পারিবারিক উত্তরাধিকারে হবে না, এটা দলে কাউন্সিলের সিদ্ধান্তের মাধ্যমে হবে। এবং তিনি বলেছেন যে আমরা এই মুহূর্তে একটা প্রাকৃতিক শুদ্ধকরণের মধ্য দিয়ে যাচ্ছি। আমি ধারণা করি তিনি একটা অর্গানিক রিফাইনমেন্ট প্রসেসের মধ্য দিয়ে আওয়ামী লীগ যাচ্ছে সেটা বলেছেন, যেটা হতে হচ্ছে কারণ দল একটা ভয়াবহ বিপর্যয়কর সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। শেখ হাসিনা বারবার বলেছেন যারা এই বিপদে দলকে সংগঠিত করতে পারবে, সংগঠিত রাখতে পারবে, নেতৃত্ব দিতে পারবে এবং নেতাকর্মীদের খোঁজ রাখতে পারবে, তাদেরকে সংঘবদ্ধ রাখতে পারবে, তারাই আগামী নেতা হিসেবে দলে স্থান পাবেন, দলে নিজেরাই নিজেদের জায়গা করে নেবেন। সেটাকেই সম্ভবত প্রাকৃতিক শুদ্ধকরণের মধ্য দিয়ে আওয়ামী লীগ যাচ্ছে বলে শেখ হাসিনা উল্লেখ করেছেন। শেখ হাসিনা বলছেন যারা আদর্শের জন্য এই দলে ছিলেন তারা আজকের দুর্দিনেও এই দলে দৃঢ়ভাবেই আছেন। মানে আওয়ামী লীগের শীর্ষ নেতা থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত কাউকে তো দলে দলে অন্য দলে যোগ দিতে দেখা যায় নাই। মানে তা এই আহ্বান, এই প্রত্যাশা তো নানাভাবে বিভিন্ন দলের তরফে প্রকাশ করা হয়েছিল। এমনকি সুশীল সমাজের প্রতিনিধিরাও এমন আশঙ্কা করছিলেন যে আওয়ামী লীগ টিকবে না, থাকবে না, কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা ধীরে ধীরে অন্য দলের সঙ্গে মিশে যাবেন, এই প্রত্যাশা তাদের এমনকি এই নির্বাচনের আগেও ছিল। শেখ হাসিনা বলছেন দুর্দিনেও যারা আদর্শের জন্য দলে ছিলেন তারা দৃঢ়ভাবেই আছেন, আর যারা ব্যক্তিগত সুবিধা ক্ষমতার আশায় ছিলেন তারা ইতিমধ্যে ভোল পাল্টেছেন বা চুপ করে গিয়েছেন। এটা দলকে দুর্বল করেনি, বরং খাঁটি করেছেন। আপাতত নেতৃত্বে বড়সড় বদলের কোনো সম্ভাবনা নাই, এই ইঙ্গিত দিয়ে আওয়ামী লীগের সভানেত্রী বলেছেন দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে এনে নতুন কাউন্সিলের মাধ্যমে দলকে সুসংগঠিত করা হবে, নতুন প্রজন্মের মেধাবী, দেশপ্রেমিক, মুক্তিযুদ্ধের বিশ্বাসী তরুণদের নেতৃত্বে নিয়ে আসা হবে, সেই পরিকল্পনা ইতিমধ্যেই করা হয়েছে। তার কথায় তরুণ নেতৃত্বের বিষয়ে আমি সব সময় উৎসাহী। আমাদের অনেক তরুণ নেতারা আজ নিজ নিজ অবস্থান থেকে রাষ্ট্রযন্ত্রের সকল জুলুম, অত্যাচার, নির্যাতন মোকাবেলা করে দৃঢ়তার সঙ্গে আওয়ামী লীগের পতাকা ধরে রেখেছেন। এরাই আমাদের ভবিষ্যৎ। সুস্পষ্টভাবে শেখ হাসিনাকে প্রশ্ন করা হয় আপনি ঘোষণা করেছেন মাথা উঁচু করে দ্রুত আপনি বাংলাদেশের মাটিতে ফিরবেন, বাংলাদেশের বর্তমান প্রতিকূল পরিস্থিতিতে আপনার ও আওয়ামী লীগের অন্য নেতাকর্মীদের প্রত্যাবর্তন ও রাজনীতি শুরু করাটা কতটা বাস্তবসম্মত? জবাবে হাসিনা বলেছেন পাকিস্তানি শাসকেরা পারেনি, সামরিক শাসকেরা পারেনি, খুনিরা পারেনি, ষড়যন্ত্রকারীরা পারেনি, আজকের বিএনপি সরকারও আওয়ামী লীগকে মুছে ফেলতে পারবে না। আমার প্রত্যাবর্তন শুধু ব্যক্তিগত বিষয় তো নয়, এটা বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের সঙ্গে যুক্ত। বাংলাদেশের জনগণ বুঝতে পেরেছে আওয়ামী লীগই তাদের একমাত্র নিরাপদ আশ্রয়। এই জনগণের শক্তিতে বলিয়ান হয়েই আমি ফিরব, গণতন্ত্র ফিরিয়ে আনার গর্ব নিয়ে ফিরব, দেশ পুনর্গঠনের দৃঢ় প্রত্যয় নিয়ে ফিরব। শেখ হাসিনার ঘোষণা সুস্পষ্ট, বিএনপি সরকার আওয়ামী লীগকে ঠেকাতে পারবে না, শেখ হাসিনার দেশে ফেরা ঠেকাতে পারবে না। শেখ হাসিনা দেশে ফিরবেন, গণতন্ত্র পুনরুদ্ধার করে ফিরবেন এবং মাথা উঁচু করে ফিরবেন, জনগণের ভালোবাসায়, জনগণের সমর্থনে ফিরবেন এবং আবারও বাংলাদেশকে উন্নয়ন, গণতন্ত্র এবং মানবিক মর্যাদার ধারায় ফিরিয়ে আনবেন।
প্রফেসর ইউনূসের আমলের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ডয়েচে ভেলে, জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলের সঙ্গে সাক্ষাৎকারে আবারও বোমা ফাটিয়েছেন, যেখানে প্রফেসর ইউনূস সরকারের নানা সিদ্ধান্ত নিয়ে তার দ্বিমত এবং সিদ্ধান্তের পেছনের অনেক গোপন কথা বেরিয়ে এসেছে। প্রফেসর ইউনূসের সরকার তৌহিদ হোসেনকে পাশ কাটিয়ে অনেক কিছু করেছেন, এই ইঙ্গিত তৌহিদ হোসেন আগেই দিয়েছিলেন। এবার ডয়েচে ভেলের সাক্ষাৎকারে ভারতের সঙ্গে গোলামির চুক্তি আছে কি নেই, আমেরিকার সঙ্গে চুক্তি, জাতিসংঘের সাধারণ পরিষদের যে সভাপতি হলেন ডক্টর খলিল, সেই জায়গায় তার নাম ছিল, সেটা পরিবর্তন হয়ে যাওয়া, ইউনূসের যে চুক্তি সেই চুক্তি ব্যাপারে ভেতরের তথ্য, এই ব্যাপারগুলো নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে কি দেবে না সেই ব্যাপারেও তার গুরুত্বপূর্ণ মতামত তিনি দিয়েছেন। তার বক্তব্যটা কিছু স্পর্শকাতর বিষয়কেও ছুঁয়ে গেছে। চলুন একটু বুঝে দেখার চেষ্টা করি প্রফেসর ইউনূসের যে মেটিকুলাস সরকার, সেই সরকারের পররাষ্ট্র উপদেষ্টাকে কিভাবে বাইপাস করে বহু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যেগুলোকে এখন তিনি বলছেন ভুল। থাকবেন দর্শক, বলছিলাম প্রফেসর ইউনূসের মেটিকুলাস শাসন ব্যবস্থায় পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন তৌহিদ হোসেন। তৌহিদ হোসেনকে পাশ কাটিয়ে অনেক কিছু হয়েছে, বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়কে না জানিয়ে অনেক সিদ্ধান্ত তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলকে দিয়ে অনেক কাজ করিয়ে নেয়ার ঘটনা সম্পর্কে তখনই সমালোচনা হয়েছে, যে ব্যাপারটা পরবর্তীতে তৌহিদ হোসেনের একাধিক সাক্ষাৎকারে প্রমাণ হয়ে গেছে যে তাকে পাশ কাটিয়ে এই কাজগুলো করা হয়েছে। এমনকি আমেরিকার সঙ্গে যে গোলামির চুক্তি, গোপন চুক্তি, সেই চুক্তি সম্পর্কে অন্ধকারে রাখা হয়েছিল তৌহিদ হোসেনকে। তিনি স্পষ্ট করে বলেছেন যে এই চুক্তির যে শর্ত, সেই শর্ত আমরা জানতাম না। আমরা বলতে তিনি জানতেন না, এটা সব থেকে আশ্চর্যের ব্যাপার। তিনি পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন, তাকে না জানিয়ে এটা করা হয়েছে। তিনি বলছেন আমরা অনেকেই এটা জানতাম না, তবুও এটার বিরোধিতা আমরা করেছি। বিশেষ করে সরকারের মেয়াদ শেষ হওয়ার মাত্র 3 দিন আগে এই চুক্তি না করার জন্য আমরা বলেছি। এই চুক্তি সেই সময় করা উচিত হয়নি, পরবর্তী সরকারের জন্য, নির্বাচিত সরকারের জন্য সেটা রেখে দিলে ভালো হতো, এই ব্যাপারটা তিনি বলেছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল যে এই চুক্তি, যেটা দেশবিরোধী চুক্তি বলা হচ্ছে, সেই চুক্তি কি বাতিল করা উচিত, আপনি মনে করেন কি? তিনি বলেছেন চুক্তি করার পরে সেটা বাতিল করতে গেলে তার রিয়াকশন, ফলাফল কি হবে সেটা আপনাকে আগে কল্পনা করতে হবে। অর্থাৎ আমেরিকার সঙ্গে করা চুক্তি, সেটা যে বাংলাদেশের সাধ্য নেই সেই চুক্তি বাতিল করার, সেই ব্যাপারে তিনি স্পষ্ট কথা বলেছেন। তিনি যখন এই কথা বলছেন তখন তিনি মানবিক করিডোর, মায়ানমারকে যে করিডোর দেওয়ার আলোচনা চলছিল এবং সেটা অনেকখানি এগিয়ে গিয়েছিল প্রফেসর ইউনূস সরকার, যেটা সেনাবাহিনীর মূলত সেনা প্রধানের দ্বিমতের কারণে, সেনাপ্রধান বলিষ্ঠভাবে এটার বিরুদ্ধে অবস্থান করার কারণে এই করিডোর দিতে পারেননি। যে করিডোর সম্পর্কে প্রথম গণমাধ্যমে তৌহিদ হোসেন কথা বলার পর থেকে তাকে মূলত বাইপাস করে এই কাজগুলো করা হয়েছে। তিনি স্পষ্ট বলেছেন যে মায়ানমারের সঙ্গে যে মানবিক করিডোরের প্রসঙ্গ, সেটা তো আর আমি আকাশ থেকে নামিয়ে আনিনি, সেটা আকাশ থেকে আসেনি, আকাশ থেকে কোনো বিষয় এনে আমি বলিওনি, শুধুমাত্র এই কথা বলেছেন। অর্থাৎ তিনি স্পষ্ট বলতে চেয়েছেন যে মায়ানমারকে করিডোর দেওয়ার সিদ্ধান্ত ইউনূস সরকার নিয়েছিল, আমি সেটা বলার পরে নানাভাবে এই ঘটনাগুলো আমার উপরে ঘটানো হয়েছে। অর্থাৎ মানবিক করিডোর নিয়ে যখন প্রথম পররাষ্ট্র উপদেষ্টা মুখ খুললেন, তারপরে সরকারের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জন বলতে শুরু করলেন এরকম কোনো কিছু হয়নি, কিন্তু আমরা জানি যে এটার সিদ্ধান্ত হয়েছিল এবং তৌহিদ হোসেনও বলেছেন যে এটার সিদ্ধান্ত হয়েছিল। তৌহিদ হোসেন শেখ হাসিনার প্রত্যার্পণ নিয়ে কথা বলেছেন এবং স্পষ্ট বলেছেন যে ভারত কখনোই শেখ হাসিনাকে ফেরত দেবে না। প্রত্যার্পণ চুক্তি থাক না থাক এটাতে কোনো যায় আসে না, ভারত কখনোই শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের মুখে ফেরত দেবে না, এটা ভারতের সরকার কোনোভাবেই করবে না। এটা শেখ হাসিনাকে রেখেই, তাকে ফেরত না দিয়েই বাংলাদেশকে ভারতের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে হবে। এবং তিনি স্বীকার করেছেন প্রফেসর ইউনূস সরকার, অর্থাৎ তাদের সরকারের আমলে ভারতের সঙ্গে তারা সম্পর্ক ভালো করেনি।
অর্থাৎ সম্পর্কটা যে খারাপ ছিল, শত্রুতার ছিল, সেটা তিনি স্বীকার করেছেন। তিনি স্বীকার যখন এটা করে নিয়েছেন তখন একথাও বলেছেন যে ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো গোলামির চুক্তি নেই। আদানির বিদ্যুৎ চুক্তি সম্পর্কে তিনি বলেছেন যে এটা একটা অসম চুক্তি, সেই অসম চুক্তি নিয়ে এখনও কাজ করা যেতে পারে, সেটা নিয়ে পর্যালোচনা করা যেতে পারে, কিন্তু গোলামির চুক্তি ব্যাপারে তিনি বলেছেন যে আমি ভারতে কূটনীতিক হিসেবে বেশ কয়েক বছর কাজ করেছি, কলকাতায়, দিল্লিতে কাজ করেছি। ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে আমি যতটুকু বুঝি তাতে ভারতের সঙ্গে কোনো কালেই কোনো গোলামির চুক্তি হয়নি, এগুলো মিথ্যা প্রোপাগান্ডা। অর্থাৎ শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ ভারতের সঙ্গে বারবার গোলামির চুক্তি করেছে, এই যে অপপ্রচারগুলো, সেই অপপ্রচারগুলোর এক ধরনের স্বীকৃতি দিয়ে দিলেন তৌহিদ হোসেন। বললেন যে গোলামির চুক্তি বলে কিছু নেই, তবে আদানির বিদ্যুৎ চুক্তিতে অসম ব্যাপার রয়েছে, এটা করা উচিত হয়নি, এই কথাও তিনি বলেছেন। এই যে ব্যাপারগুলো তিনি বললেন, এবং আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলেছেন, সেটা হচ্ছে যে জাতিসংঘের সাধারণ পরিষদে কদিন আগে যে আমাদের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল তিনি সভাপতি নির্বাচিত হলেন, এই যে ক্যান্ডিডেট হিসেবে তৌহিদ হোসেনের নাম ছিল। তৌহিদ হোসেন, তার নাম পাঠানো হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই, তার নামেই এই ব্যাপারটা হওয়ার কথা ছিল, কিন্তু এই সরকার, বর্তমান সরকার সেই নামটা বাদ দিয়েছে, বাদ দিয়ে ডক্টর খলিলের নাম সেখানে অন্তর্ভুক্ত করেছে। এই তথ্যও এই ডয়েচে ভেলের সাক্ষাৎকারে আমরা পেয়েছি। এই ব্যাপারে অবশ্য তিনি কিছু বলতে চাননি, বলেছেন যে এটা সরকারের ব্যাপার, এই ব্যাপারে আমার কোনো মতামত নেই। অর্থাৎ জাতিসংঘের সাধারণ পরিষদের যে সভাপতি, সেই সভাপতি তৌহিদ হোসেনেরই হওয়ার কথা ছিল, বর্তমান সরকার সিদ্ধান্তটা পরিবর্তন করেছে। ইউনূস সরকারের আমলে বেশ বিতর্কের জন্ম দেওয়া ডক্টর খলিল বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই, মানে ঘোষণার আগে থেকে যখন নামটা আসলো ওই শপথের দিন বিকেলবেলা, তখন থেকেই নানা আলোচনা শুরু হয়েছিল যে ডক্টর খলিল প্রফেসর ইউনূস সরকারের এক্সটেনশনের একটা ব্যাপার কিনা। প্রফেসর ইউনূস সরকার যা যা করে গেছে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে, সেগুলো যেন অব্যাহত থাকে, ধারাবাহিকতা যেন ক্ষুণ্ণ না হয়, এই কারণেই ডক্টর খলিলকে এখানে বসানো হয়েছে। এই বক্তব্যও অনেকে দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বিএনপি দীর্ঘদিন দেশ চালিয়েছে, তারা তো এত বোকা হওয়ার কথা নয় যে কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য কাউকে তারা তাদের সরকারে অন্তর্ভুক্ত করবে। জানি না, সেটা ভুলও হতে পারে। দর্শক, আপনার কাছে কি মনে হয় তৌহিদ হোসেন যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে দিলেন, এর পরের স্টেপগুলো কিভাবে এগোবে? প্রফেসর ইউনূস সরকার একের পর এক বিতর্কের মুখে যখন পড়ছেন এবং তাদের উপদেষ্টারাই যখন সবকিছু ফাঁস করে দিতে শুরু করেছেন, তাহলে এরপরে কি হবে? প্রফেসর ইউনূসের সরকারে যারা এই মেটিকুলাস কর্মকাণ্ডগুলো করেছিলেন, তারা কি ভবিষ্যতে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হবেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।